আমি আসছি, আমাদের সঙ্গে রয়েছেন না বিমল শঙ্কর নন্দ রয়েছেন। বিশ্বতি বিমলদা, আপনাকে দিয়ে আসবো। এই মুহূর্তে যেদিকে যাচ্ছে আমেরিকার ইন্টারফিয়ারেন্স, আমেরিকার ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা এবং খামেইনিকে আত্মসমর্পণ করতে বাধ্য করা, এই বিষয়টা কি কোথাও সিরিয়াসলি মানে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে কোথাও? না স্বর্ণালী, এর আগে আমেরিকাকে অনেকগুলো দেশের মধ্যে এখন যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমি নিজে দেখে এসেছি, নিজে সেখানে থেকে এসেছি। ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতিতে রয়েছে, আরো অনেক দেশ সংঘর্ষ বিরতির মধ্যে রয়েছে, কিন্তু আমেরিকার এই ডাইরেক্ট ইন্টারফিয়ারেন্স এটা কি সিগনিফিকেন্ট নয়? সিগনিফিকেন্ট, বাট এর জন্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাবে আমি গতকালও তোমার এখানে বলেছিলাম, আজকেও একই কথা বলছি, তার সম্ভাবনা আমি খুব একটা দেখতে পাচ্ছি না। কারণ ওয়ার্ল্ড ওয়ার হতে গেলে বহু দেশকে একসঙ্গে জড়িয়ে যেতে হয়। এখানে দেখা যাচ্ছে ইরানের হয়ে জড়িয়ে যাবে তো এমন দেশ অন্তত আরব দেশেই আমি খুঁজে পাচ্ছি না। ফলে বাইরের কোন দেশ ছেড়ে দিলাম, পাকিস্তান নিজেই বাঁচবে কোথায়, মুখ লুকোবে ঠিক নেই, সে মাঝে মাঝে তর্জন গর্জন করবে এবং প্রয়োজনে ইরানের পেছনে ছুরি মেরে দেবে, পাকিস্তানের যা স্বাভাবিক নিয়ম। সুতরাং ইরানের পক্ষে বিরাট কোনো বন্ধু নেই, বরং ইসরায়েলের পক্ষে বন্ধুর সংখ্যা অনেক বেশি। G7 যে সামিট হচ্ছে সেখানকার আলোচনা আমি দেখছিলাম ইরানের পক্ষেই সমর্থনটা, ইসরায়েলের পক্ষে সমর্থনটা বেশি দেখা যাচ্ছে। ন্যাচারালি ইসরায়েলের পক্ষে এই মুহূর্তে সমর্থন বেশি আছে। কিন্তু একটা বিষয় আমার খুব হাসি পাচ্ছে স্বর্ণালী, ইতিহাসের পরিহাস হচ্ছে এই ইরানে রেজা পল্লবীদের যে শাসনতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিল এই আমেরিকা 1953 সালে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন ব্যক্তি, তার নাম মোসাদ্দেক, মোহাম্মদ মোসাদ্দেক, তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশে বেশ কিছু প্রোগ্রেসিভ রিফর্ম করছিলেন। একটা ছিল একটা কোম্পানি, অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানি, যার মালিক ছিল ব্রিটিশরা, পরবর্তীকালে তার নাম হয় ব্রিটিশ পেট্রোলিয়াম। ওটাকে তিনি জাতীয়করণ করেছিলেন যে এটা আমার দেশে জাতীয়করণ হবে। তারপরে আমেরিকা এবং ব্রিটিশের উস্কানিতে ওখানে কিন্তু সামরিক অভ্যুত্থান ঘটানো হয়, পরে ওটা আমেরিকা মেনে নিয়েছে, সিআইএ ডকুমেন্টসও বাইরে বেরিয়েছিল। ফলে আজকে এই ঘটনা, এই যে তারপর গোটাটাই পল্লবীর আমলে, পল্লবীকে সরানোর পরে ওখানকার লোকজন আবার ভেবেছিল যে নতুন কিছু ঘটবে, তারা দেখলো তারা ভুল ভেবেছিল। এই এসে এই আগের যে ছিল খোমেইনি, এর নাম আবার খোমেইনি এসে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটলো, মেয়েদের মুখ ঢেকে ঘুরতে হবে, মেয়েরা কোনো কাজকর্ম করতে পারবে না। তবু রেজা পল্লবী একটা মডার্ন সিস্টেম চালু করেছিল, খোমেইনি দেশটাকে মধ্যযুগে পাঠিয়ে দিল। আরেকটা কথা, ইসরায়েলের সঙ্গে কিন্তু যতদিন রেজা পল্লবী ছিল ততদিন সম্পর্কটা ভালো ছিল, ফলে ইরানের সঙ্গে তাদের সামরিক কিছু যোগাযোগও ছিল। ইরানের অনেককে ইসরায়েল সেই সময় প্রশিক্ষণও দিয়েছে। খোমেইনি আসার পরেই গোলমালটা শুরু হয়েছে। ফলে এটা খুব বিচিত্র, এবং সেই জন্যই সরাসরি খামেনিকেই টার্গেট করা আমেরিকার, তার কারণটা কত স্পষ্ট হচ্ছে। আমি এই জায়গা থেকে রাজা গোপাল বাবুর কাছে আসব, আমি জাস্ট একটা লাইনে বলি তার কারণটা একটা। একদম প্রথম দিন কিন্তু নেতানিয়াহু বলেছিলেন যে আমরা ইরানের সাধারণ মানুষের বিরুদ্ধে লড়ছি না, আমরা ইরানে রেজিম চেঞ্জ চাই। এটা ঠিকই, ইরানের সাধারণ মানুষ এই সমস্ত ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের উপর বিরক্ত। ফলে খামেইনি বলল বাঁচলো, আমার ধারণা ইরানের সাধারণ মানুষের কিচ্ছু যায় আসে না। ফলে কোনোভাবে এটাকে সরিয়ে দিতে পারলে ইরানকে আবার তারা চাইছে যে একটা আধুনিক ব্যবস্থা ওখানে ইন্ট্রোডিউস করা যায়, সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে। খামেনির যে স্বপ্ন, সেই স্বপ্ন হচ্ছে একটা বৃহত্তর ইসলামিক স্টেট তৈরি করার, যেটাকে আরবের দেশগুলোই ভয় পায়, তারা পছন্দ করে না, যার মাথায় তিনি বসবেন। এবং সেক্ষেত্রেও কিন্তু অনেকেই সমর্থন করছেন। এমন অনেক ইসলামিক স্টেট রয়েছে, যেটা কিছুক্ষণ আগে বললেন বিমল শঙ্কর নন্দ, অনেক আরবের দেশও রয়েছে, তারা সেগুলোকে সমর্থন করছে না, সাপোর্ট করছে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।